অবধি এখানে জল চলে আসছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ওশিয়ানা সি বিচে। এই উদয়পুর সি বিচকে অনেকে এখানকার মিনি গোয়াও বলে থাকেন। যদিও আমি কখনো গোয়া যাইনি, কিন্তু আমার মনে হয় না যে গোয়া জায়গাটা এতটা নোংরা হবে বলে। কি ভাবছেন? বাড়িতে বসেই পুরো ভিডিওটা এনজয় করবেন? বেরিয়ে পড়ুন, সময় করে বেরিয়ে পড়ুন। ঠিক এইভাবেই আমিও বেরিয়ে পড়েছিলাম দীঘার উদ্দেশ্যে। আর আমার সঙ্গে ছিল আমার দীর্ঘদিনের বন্ধু বিধানদা। ঘুরে দেখেছিলাম দীঘা এবং তার আশেপাশের আরও কিছু দ্রষ্টব্য জায়গা। আগামী দুটি পর্বে থাকছে তারই কিছু সংক্ষিপ্ত ঝলক। স্কিপ না করে পুরো ভিডিওটির পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার, আজকে 29শে জুন 2024, ঘড়ি কাটার সময় হয়েছে রাত্রি 9:57। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ধর্মতলা বাস স্ট্যান্ডে। আজকে আমি এখান থেকে যাচ্ছি দীঘা। এই হচ্ছে আমাদের বাস। সিটিং অ্যারেঞ্জমেন্ট হচ্ছে 2/3। বাসটার কন্ডিশন আমার খুব একটা ভালো লাগলো না। ভেতরে গিয়ে দেখে এলাম যে ভেতরে ব্যাগটা ঠিকভাবে রাখা যাবে কিনা। যদিও এখনও ছাড়তে অনেকক্ষণই সময় বাকি আছে, রাত্রি 11:45-এ বাস ছাড়বে। এই বাসে আমাদের জনপ্রতি ভাড়া পড়েছে 280 টাকা করে। ধর্মতলা থেকে আরও অনেক সংস্থার বাস আছে যেটা করে আপনারা দীঘা যেতে পারেন। সেটা মোটামুটি 250 থেকে শুরু করে মোটামুটি 800 টাকা 900 টাকা অবধি বাস পেয়ে যাবেন। আর যারা পুরী যেতে চাইবেন তারা কিন্তু বাবুঘাটের থেকে বাস পেয়ে যাবেন। ভাড়া কিন্তু আপ ডাউন করে, সবসময় ভাড়া একরকম থাকে না। কাউন্টারে একরকম ভাড়া বলে, আবার অনেক দিন আগে থেকে যদি অনলাইনে ভাড়া টিকিট কেটে রাখা হয় সেখানে ভাড়াটা একটু কম পড়ে। আজকে যেমন 29 তারিখ, গত মাসের ঠিক 30 তারিখে আমাদের এই বাসের টিকিট কাটা হয়েছিল, সেই জন্য আমাদের ভাড়াটা স্লাইটলি একটু কম পড়েছিল। আজকে আমি চেক করছিলাম অনলাইনে, এটার ভাড়া কিন্তু একটু বেশি দেখাচ্ছে। রাত্রি 10টা। এই হচ্ছে এখন ধর্মতলা বাস স্ট্যান্ডের কারেন্ট কন্ডিশন। এখান থেকে কিন্তু সাউথ বেঙ্গল, নর্থ বেঙ্গল, নানা জায়গার বাস আপনারা পেয়ে যাবেন। তবে এইবারের ট্রিপে কিন্তু আমি একা না, আমার সাথে থাকছে বিধানদা। এর আগে একটা আলিপুর জেলের আমার এক এপিসোড এসেছিল, ওখানে কিন্তু বিধানদার সাথেই আমি গিয়েছিলাম। তো এই হচ্ছে বিধানদা। বলো কিরকম আছো? একদম বিন্দাস। ওর সাথে সেই আলিপুরের পর আবার ট্রিপ হচ্ছে, তো বেশ ভালো লাগছে। খুব এক্সাইটেড, ভীষণ এক্সাইটেড। ভাই তো একদম আমার কাছের পুরো। তো এই ট্রিপটা কিন্তু একদম জমে যাবে। তো তোমরা ভিডিওটা দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো এক্ষুনি। এর আগে কিন্তু কখনো আউটসাইড কলকাতায় আমি বিধানদার সাথে কোথাও যাইনি। আর এই প্ল্যানটা অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে করতে করতে বহুবার পোস্টপন্ড হয়েছে। নানা জায়গায় যাওয়ার প্ল্যান করা হয়েছে এবং সেটা পরে গিয়ে কেটে গেছে। ফাইনালি এবার যাওয়াটা হচ্ছে। ফাইনালি গিয়ে যদি পৌঁছতে পারি ঠিকঠাকভাবে, তাহলে বুঝতে হয় সব কিছু সাকসেস। আরে সব কিছু ঠিকঠাক হবে। হর হর মহাদেব, হর হর মহাদেব। আচ্ছা, আমরা যেই ট্রাভেল সংস্থার সাথে আজকে যাচ্ছি তার নাম হচ্ছে পরমেশ্বর ট্রাভেলস। এই হচ্ছে সামনে তার কাউন্টার, 34 নম্বর কাউন্টার। এটা শহীদ মিনারের ঠিক পাশে। এই যেখানে দেখা যাচ্ছে শহীদ মিনার, শহীদ মিনারের থেকে জাস্ট 2 পা এলেই আপনার সামনে দেখতে পারবেন এই পরমেশ্বর ট্রাভেলসের কাউন্টার। 11:36। এই জাস্ট বাসে উঠে বসলাম। এখনও বাসের এসি অন করা হয়নি। 45-এ টাইম, সো ছাড়তে এখনও দেরি আছে। তো বাসের সামনে আমাদের যে বটল হোল্ডারগুলো থাকে না, এগুলো সব কটা ভাঙা ছেঁড়া রয়েছে। সুতরাং এটা ভালো লাগলো না দেখে। আর সিট যেরকম মোটামুটি হয় 2/3 সিটিং সিস্টেমে যেরকম সিট থাকে, একটু চাপা হয় একটু ন্যারো হয়, সেরকমই আছে। রাত্রি 11:50। এই মুহূর্তে আমাদের বাস ধর্মতলা বাস স্ট্যান্ডের থেকে ছাড়লো। রাত্রি 12:02। এই মুহূর্তে বাসটা ঘুরিয়ে ঘুরিয়ে হাওড়া স্টেশনের বাস স্ট্যান্ডে এসে দাঁড় করিয়ে দিল। এসিও বন্ধ করে দিল। মনে হয় এখান থেকে প্যাসেঞ্জার তুলবে হয়তো, যদিও সিট ফাঁকা আছে কিছু, কিন্তু এসিটা বন্ধ করে দেওয়ার কি মানে বুঝতে পারলাম না। 12:14। এখনও হাওড়া বাস স্ট্যান্ডেই দাঁড়িয়ে আছি। 12:26। এখন হাওড়া বাস স্ট্যান্ডের থেকে আমাদের বাস ছাড়লো।
রাত্রি 1:48 এই মুহূর্তে আমাদের বাস এসে দাঁড়ালো কোলাঘাটে। এখানে স্টপেজ টাইম বললো 10 মিনিট। এইখান থেকে এই মুহূর্তে আর কিছু কিনলাম না, কারণ একটা কোল্ড ড্রিঙ্কস আমরা ধর্মতলা থেকে নিয়ে এসেছিলাম, সেটাই আপাতত খেয়েছি, শেষ হয়ে গেছে যদিও। এই মুহূর্তে আর বেশি কিছু কিনবো না। আর বিধানদার সঙ্গে একটু খাবার ছিল, ওটাই এখন আপাতত খেলাম আমরা রাস্তায়। বাকি আবার দীঘাতে গিয়ে দেখা যাবে। রাত্রি 2:02 এই মুহূর্তে আমাদের বাস কোলাঘাটের থেকে ছাড়লো। ভোর 4:35 এই মুহূর্তে এসে নামলাম আমরা নিউ দীঘা বাস স্ট্যান্ডে। নিউ দীঘা বাস স্ট্যান্ডের যে হোটেল অম্বালিকা আছে তার ঠিক সামনেই আমাদের এখানে ড্রপ করলো। মোটামুটি ঠিক টাইমেই এসছে, জাস্ট একটু 10-15 মিনিটের মতো একটু লেট হলো। ওই হাওড়া স্টেশনের ওখানে যদি অতক্ষণ বাসটা না দাঁড়াতো তাহলে হয়তো আর একটু আগেই পৌঁছে যেতাম। এইখানটার সামনেই রয়েছে দীঘার বাস ডিপো বা SBSTCর বাস টার্মিনাস, এই হোটেল অম্বালিকার পাশেই। বাসটা কিন্তু একদম দারুণ, খুব সুন্দর সাজিয়েছে। আচ্ছা, এখন আমরা হেঁটে যাচ্ছি হচ্ছে গিয়ে নিউ দীঘার বিচের দিকে। হালকা হালকা ভোর হয়ে এসছে এখন, যদিও পুরোপুরি সকাল হয়নি। সানরাইজটা তোলার চেষ্টা করব, কিন্তু জানি না তুলতে পারবো কিনা। যদি আকাশে মেঘ থাকে তাহলে হয়তো পাবো না, আর যদি মেঘ না থাকে তাহলে নিশ্চয়ই দেখাতে পারবো। আমাদের হোটেলের চেক ইন টাইম সকাল 11টা। হোটেল বুক করাই আছে, তো অনেক দিন আগে বুক করে এসেছিলাম অনলাইনেই। তো চেক ইন টাইম যেরকম বললাম সকাল 11টা। তো সকালবেলার দিকে একবার ফোন করে দেখতে হবে, 8:30-9টার দিকে ফোন করে একবার দেখতে হবে, যদি আগে থেকে রুম ফাঁকা থাকে, যদি আমাদের রুমটা দিতে পারে তাহলে খুব ভালো হয়, না হলে আমাদের সেই কতক্ষণ ওয়েট করে থাকতে হবে। যাই হোক, এই সমুদ্রের পাড়ে এলাম, এখন দেখাচ্ছি আপনাদের। এখানে সামনে মাত্র একটা দোকানই খোলা দেখতে পাচ্ছি, এটা একটা চায়ের দোকান। এই দোকানটা সামনে খোলা আছে, বাকি এখনো কোনো দোকানই খোলেনি। এত ভোর তো ওই জন্যই খোলেনি। দুর্ধর্ষ হাওয়া দিচ্ছে, দুর্ধর্ষ হাওয়া দিচ্ছে। সমুদ্রের পাড়ে এসে জাস্ট দাঁড়ালাম, মানে এতক্ষণ এসিতে ছিলাম, তার যে আরাম তার থেকে মানে দ্বিগুণ আরামে হচ্ছে সমুদ্রের পাড়ে। ভীষণ হাওয়া দিচ্ছে, সমুদ্রটা একবার আপনাদের দেখাচ্ছি, একবার এনজয় করুন। দুর্ধর্ষ লাগছে, কি সুন্দর হাওয়া দিচ্ছে। সমুদ্রের জল কিন্তু অনেকটাই কাছে আছে এখন। সকালবেলার এই এখনকার বাসে যারা যারা মোটামুটি এখানকার টুরিস্টরা এসছেন, ম্যাক্সিমামই কিন্তু সকালবেলা এখন বিচেই এসছেন, কারণ কেউই এখন হোটেলে গিয়ে চেক ইন করতে পারবেন। সমুদ্রের পাড় যে একদম ফাঁকা সেরকমটা কিন্তু না, যথেষ্ট ভিড় আছে। তো অনেকবার এসেছি, বাট ওই ভোরের যে ফিলিংসটা মানে খুব কম ফিল করেছি এটাকে। সমুদ্রের ধারে এসে যে এরকম ফিল করা, এবং উত্তাল সমুদ্র, এরকম সুন্দর আবহাওয়া, জাস্ট ফাটাফাটি, কোনো কথা হবে না। বস চলে আসো তুমি চটপট দীঘায় বর্ষায়, আনন্দ পাবে। সব তুমি ক্লিয়ার ওয়েদার থাকলেই যে দীঘায় এসে তুমি মজা পাবে সেটা কিন্তু নেই। বর্ষাতেও কিন্তু দীঘার একটা দারুণ ফিল, আলাদা রূপ আছে, আলাদাই রূপ একটা। এক্ষুনি চলে এসো, ভিডিওটা দেখো, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চটপট। এই দীঘা বলুন, পুরী বলুন, চাই দার্জিলিং বলুন, এই ব্যাপারটা অনেকটা কিরম জানেন তো, আপনি এখানে যতবারই আসুন না কেন আপনার কখনোই এখানে এসে বোর ফিল হবে না। হ্যাঁ, হয়তো একই সমুদ্র দেখতে পাবেন, একই পাহাড় দেখতে পাবেন, একই সেই সমুদ্র পাড়ে স্টল দেখতে পারবেন, একই ঝাউবন দেখতে পারবেন, বাট কখনো আপনার সেটাকে বোর ফিল করবেন না সেই জিনিসগুলো থেকে। এটাই হচ্ছে এই জায়গাটার একটা মানে ম্যাজিক্যাল জিনিস, একটা স্পেশালিটি সত্যিকারের। এই নিয়ে আমার এই দীঘায় বোধহয় 8বার হলো খুব সম্ভবত এবার। হ্যাঁ, যদি খুব ভুল না করি তাহলে 8বার। আর এইবার কিন্তু কোনো রকম প্ল্যান করে আসিনি যে কোথায় ঘুরতে যাব না যাব। মোটামুটি দীঘার প্রায় সব জায়গাতেই ঘোরা হয়ে গেছে। হ্যাঁ, হয়তো আবার সেই জায়গাগুলোতেই রিপিট করব, বাট কবে কোন দিন কোথায় যাব সেটা জানি না। আজকে হচ্ছে গিয়ে 30 তারিখ, আমরা এখানে থাকছি হচ্ছে গিয়ে আজকে অর্থাৎ 30শে জুন, আর আগামীকাল অর্থাৎ 1 জুলাই। দুদিনই আশেপাশটা দীঘার ঘুরে দেখবো এবং সেই ভিডিও তুলে ধরবো আপনাদের সামনে। যদি ভালো লাগে একটা লাইক করবেন,
যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। এখন বাজে সকাল 6:40। যদিও সমুদ্রের পাড় দেখে সেটা বোঝা খুবই দুষ্কর, কারণ এখন এখানে কয়েক হাজার মানুষের ভিড়। আর নিউ দীঘার দিকে, যদিও সেটা আমার ক্যামেরায় আসছে না, মোটামুটি প্রায় 400-500 মানুষ স্নান করতে নেমে পড়েছে অলরেডি। আমরা এখন হেঁটে যাচ্ছি আমাদের হোটেলের দিকে, কারণ একটু ফ্রেশ হওয়ার প্রয়োজন আছে। হোটেল অ্যাকচুয়ালি ফোন করেছিলাম, বাট হোটেলের ফোন এখন সুইচ অফ আসছে, তো জানি না যে এখন হোটেল খুলেছে কি না। আদৌ খুলে তো যাওয়ার কথা, আর খুললেও এখন রুম আমাদের অ্যালট করবে কি না সেটাও বুঝতে পারছি না। যাই হোক, 6:40 বাজে, এখন যাচ্ছি, একবার গিয়ে দেখা যাক কী হয়। খুব বিধ্বস্ত লাগছে, কারণ গতকাল রাতে তো ঘুম হয়নি, গত পরশু দিনকে রাতেও খুব ঘুম হয়নি, তাই একটু রেস্টের খুব দরকার। আর বলেছিলাম যে সানরাইজটা পারলে দেখাবো, বাট সূর্যি মামার দেখা এখনও পাওয়া যায়নি, আকাশ পুরো মেঘলা। যেমনটা বললাম, যখন হোটেলের দিকে যাচ্ছি, এখন বাজে 7:06। তো গিয়ে যদি রুমটা একটু আগে পেয়ে যাই তাহলে খুব ভালো হয়। একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে তারপরে আবার বেরোতে পারবো, বেরিয়ে তারপরে দেখাচ্ছি আবার সব কিছু। এই হচ্ছে আমাদের হোটেল SS ইন্টারন্যাশনাল। আচ্ছা, এই হোটেলটার লোকেশনটা আপনাদের একটু ভালো করে বুঝিয়ে দিই। নিউ দীঘার যে জাহাজ বাড়ি আছে, জাহাজ বাড়ির উল্টো দিক দিয়ে একটা রাস্তা ঢুকে গেছে। সেই রাস্তাটা দিয়ে ঢুকলে মোটামুটি 500 থেকে 600 মিটার গেলে ডান দিকের 3 নম্বর গলি, 3 নম্বর গলি দিয়ে ঢুকলে আপনার বাঁ হাতে পড়বে হোটেল SS ইন্টারন্যাশনাল। আর যেহেতু আগেই বললাম যে এখানে চেক ইন টাইম হচ্ছে সকাল 11টা, সো 11টার আগে কিন্তু এখানে রুম কোনো এখন ফাঁকা নেই। এসে আমরা কথা বললাম, যিনি ছিলেন রিসেপশনে, উনি বললেন এখন গেস্টরা রয়েছেন, সো 11টার আগে কোনো রুম এখন ফাঁকা পাওয়া যাবে না, চেক ইন করতে গেলে 11টা বাজবে। বাট আমার সাথে যে দাদা এসছে, বললাম বিধানদা, ওর একটু এমার্জেন্সি আছে, সো একটু বাথরুমে যাবে। তো ওকে বলার পরে, এখানে রিকোয়েস্ট করার পরে ব্যবহার সত্যি খুব ভালো। ওকে বাথরুমে যেতে দিল, আমাকে এখানে ভেতরে এসে বসতে দিল। এই যে আমি এখানে বসে আছি, আর আমার পিছনে এখানটা হচ্ছে সুইমিং পুল। তো যাবতীয় সমস্ত কিছু হোটেলের বিবরণ, সব কিছু যা যা দেওয়ার, যা যা ঘুরিয়ে দেখানোর, সেগুলো পরে দেব। এইটা হচ্ছে হোটেলের সুইমিং পুল, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আর পুলের ঠিক সামনেই এরকম 4টে চেয়ারের মতো রাখা আছে, যেখানে কিনা আপনারা রিল্যাক্স করতে পারবেন। ভিতরের ইন্টেরিয়ারটাও খুব সুন্দর। আরেকটা কথা, এই হোটেলের ভাড়া সংক্রান্ত কোনো তথ্য আমি এই ভিডিওর মধ্যে দেবো না। এই হোটেলের নামটা আপনাদের আগেই বলে দিয়েছি, দেখিয়েছি, হোটেল SS ইন্টারন্যাশনাল, এবং এটা কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল আছে। চাইলে এখানকার ফোন নাম্বার বার করে আপনারা এখানে একবার কল করে নেবেন যদি ভাড়া সংক্রান্ত কোনো তথ্য জানার থাকে। কারণ সমস্যাটা কী হয় বলুন তো, যখন আমরা এখানে আসি তখন ভাড়া একরকম থাকে, কিন্তু সিজন ওয়াইজ ভাড়া ভ্যারি করে। আবার অনেক সময় অনলাইনের বিভিন্ন পোর্টালে, বিভিন্ন সাইটেও কিন্তু ভাড়া কম বেশি দেখায়, সবসময় ভাড়া একরকম থাকে না। সুতরাং সেটা কিছুটা দর্শকদের জন্য সমস্যা, আর কিছুটা আমাদের ইনফরমেশনটা দিতেও প্রবলেম হয়ে যায়। কারণ আজকে যেই ভিডিওটা আপনারা দেখছেন, 1 মাস বা 2 মাস বা 1 বছর পরে যদি সেই ভিডিওটা দেখেন, সেখানে কিন্তু ভাড়াটা হয়তো সেম থাকবে না। তো সেখানে কিন্তু একটু ইনফরমেশন দিতে সমস্যা হয়ে যায়। সেই জন্য আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে, আপনারা ডিরেক্ট কল করে এই SS ইন্টারন্যাশনাল নাম্বারে ফোন করে নিজেরা জেনে নেবেন। রুম তো এখন পেলাম না, তো এখন একটু জাস্ট ফ্রেশ হওয়াটা বলা ভুল হবে। যাই হোক, এখন যাচ্ছি একটুখানি খেতে, কারণ ভীষণ খিদে পেয়েছে। খেয়ে এসে মোটামুটি 10:30 নাগাদ আবার এখানে আসবো। তো ভদ্রলোককে বলে গেলাম রিসেপশনে যিনি আসেন, তো 10:30 নাগাদ এলে আশা করি এখানে রুম পেয়ে যাওয়া যাবে। এখন আবার বৃষ্টি নেমেছে, সমস্যা হচ্ছে বৃষ্টি যদি জোরে নামে তাহলে আমাদের কোথাও আবার শেল্টার নিতে হবে, কারণ ছাতা আমি আনতে ভুলে গেছি। কালকেও খুব জোরে বৃষ্টি হচ্ছিল, আমি ভেবেছিলাম ছাতা আনবো, কিন্তু তুমি ছাতা এনেছো না? বিধানদাও ছাতা আনেনি। সুতরাং যাই গিয়ে একটু সামনে গিয়ে কিছু খেয়ে আছে, খুব খিদে পেয়ে গেছে। নিউ দীঘার ওই জাহাজ বাড়ির সামনেই একটা হোটেলে এসেছি এখন খেতে। তো আমরা নিলাম এই পুরি সবজি, 5 পিস করে পুরি দিচ্ছে এখানে, 30 টাকা। আওয়াজে জানি না কতটা শোনা যাচ্ছে, যাই হোক 5 পিস করে পুরি দিচ্ছে 30 টাকা। তো আপাতত এটাই খাচ্ছি, খেয়ে আপনাদের বলছি টেস্টটা কীরকম হচ্ছে। তবে আশা করি ভালোই হবে, খুব একটা খারাপ হবে না। টেস্ট কিন্তু যথেষ্ট ভালো। চলুন আমি খাবারটা কমপ্লিট করে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, কমপ্লিট করে আপাতত এখন হোটেলের দিকে যাচ্ছি। এখন বাজে সকাল 7:59, ওই 8টাই ধরুন। হোটেলের দিকে ফিরে যাচ্ছি, কারণ একটু স্নান টান না করে না কোথাও আর যেতে ইচ্ছা করছে না, শরীরটা একদম ছেড়ে দিয়েছে। তো যাই, আপাতত তো যেরকম বললাম 10:30 11টা অবধি বসে থাকতে হবে।
তো যাই গিয়ে ওয়েট করি, বাট একটা জায়গায় বসে ওয়েট করবো, কারণ এখন বৃষ্টি নামছে আর আমাদের কাছে ছাতা নেই, আর এর মধ্যে ঘুরে বেড়ানোটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। সুতরাং আপাতত হোটেলে যাই, একটু রেস্ট টেস্ট করি, বসি, পরে ফ্রেশ ট্রেশ হয়ে পরে যেখানে বেরোবো, কেন আমি জানি না কোথায় বেরোবো না বেরোবো, কেন সম্পূর্ণ আনপ্ল্যান, যেটা বলে এসেছি যে কোথায় যাবো না যাবো এখনও কিছু ঠিক করিনি, কবে কোন দিকে কোথায় যাব। যখন বেরোবো, বেরোলে যেখানকার যাব সেখানকার ভিডিও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, দেখতে থাকবো। সকাল 10:45, এই জাস্ট আমরা রুম পেলাম। রুমটা এমনি দেখতে ভালোই আছে, অ্যাভারেজ আছে। একবার দেখিয়ে দিচ্ছি রুমটা। রুমে ঢোকার পরই বাদিকে একটা এরকম ওয়ার্ড্রপ দেওয়া আছে, নিচে লাগেজ রাখার জায়গা, এই সাইডে একটা টিভি আছে, এটা মনে হয় না আমরা দেখব। এখানে একটা সুন্দর আয়না আছে বড় সাইজের, এখানে একটা ব্যালকনি আছে, ব্যালকনিতে আর এখন যাওয়ার প্রয়োজন নেই। আর এই হচ্ছে একটা এখানে ডিনার টেবিলের মতো দেওয়া আছে, এখানে একটা ইন্টারকম টেলিফোন আছে, আর এই হচ্ছে খাট, আর তার সাথে দিয়ে গেল হচ্ছে একটা ব্ল্যাঙ্কেট, আর এখানে আই থিঙ্ক এটা দুটো টাওয়েল দিয়ে গেছে, হ্যাঁ, আর একটা লাইফবয় সাবানের কিট দিয়ে গেছে ইউজ করার জন্যে। আর এই হচ্ছে বাথরুমে আবার হ্যাশকল লাগানো। বাথরুমে গিজার আছে, শাওয়ার আছে, ওয়েস্টার্ন স্টাইল কমোড, সামনে একটা বেসিন আছে, এখানে গরম জল ঠান্ডা জল যেরকম কল থাকে আছে, সামনে একটা আয়না আছে। এই হচ্ছে আপাতত রুম। এখন ভীষণ টায়ার্ড লাগছে, এখন একটুখানি রেস্ট নেব, রেস্ট নিয়ে বিকেলবেলা বা দুপুরবেলার পরের দিকে ঘুম থেকে উঠে তারপরে আমরা একটু সাইট সিইং বা আশেপাশে একটু ঘুরে দেখব। আপাতত ফুল রেস্ট। এখন সময় হয়েছে ঘড়ির কাঁটায় দুপুর 3:11। তখন সকালবেলা হোটেল রুমে গিয়ে স্নান টান করে শুয়ে পড়েছিলাম, ঘন্টা দুয়েক টেনে ঘুম দিলাম, কারণ ঘুম না দিলে শরীরটা খুব অস্বস্তি লাগছিলো। ফ্রেশ হলাম তারপরে দুপুরবেলায়, তারপরে এই 2:30 নাগাদ খেতে বেরোলাম। তার নিউ দীঘার সামনে একটা হোটেল আছে, যেটা এই মাত্র ভিডিওতে দেখালাম। হোটেলটার নাম হচ্ছে ফুড প্লাজা। এখানে এখন দুপুরবেলায় চিকেন বিরিয়ানি খেলাম, 100 টাকা করে নিল চিকেন বিরিয়ানি, আর মাটন বিরিয়ানি ছিল 160 টাকা করে। যেহেতু মাটনটা আমি অতটা ভালো খাই না, সেজন্য চিকেন বিরিয়ানি খেলাম। 100 টাকার বিনিময়ে যথেষ্ট সাফিসিয়েন্ট ছিল কোয়ান্টিটি, আর টেস্ট ওই অ্যাভারেজ, খুব একটা যে আহামরি কিছু সেরকম নয়, আশা করাটাও ভুল। দোকানে অ্যাডভার্টাইজ দিয়ে দিও, এই দোকানে অ্যাডভার্টাইজ। এই মুহূর্তে রয়েছি নিউ দীঘা সি বিচ মার্কেটে। এখানে এখন অধিকাংশ দোকানই বন্ধ, যেমনটা আমার পিছনে দেখা যাচ্ছে। হয়তো দুপুরবেলার জন্যই হয়তো বন্ধ, সঠিক কারণটা জানি না। তো যাই হোক, এখানে দোকানের মধ্যে ওই সব রকম সামগ্রী কিন্তু এখানে পেয়ে যাবেন। তার মধ্যে বিশেষ করে যার আধিপত্য সব থেকে বেশি চোখে পড়ে সেটা হচ্ছে কাজু বাদাম আর কিশমিশ। আর তাছাড়া ঘর সাজানোর সামগ্রী এবং টুকটাক খাওয়া দাওয়ারের কিছু দোকান, সেগুলো কিন্তু আছে। আরও বিভিন্ন লোকজনকে দেখতে পাচ্ছি যারা এখন সমুদ্রে স্নান করে আসছে। চলুন একবার সমুদ্রের রূপটা গিয়ে দেখি কী অবস্থা আছে এখন। এই হচ্ছে এখন সমুদ্রের অবস্থা, অনেক লোক এখানে স্নান করছে এখন। যেহেতু আজকে রোদ নেই, সেই জন্য এখানে ঘুরে কিন্তু এখন ভীষণ আরাম লাগছে। রোদটা থাকলে একটু সমস্যা হয় ঘুরতে, না রোদ আছে না গরম আছে, খুব ভালো লাগছে ঘুরতে এখন। আর বহু লোক এখন স্নান করছে এখানে। নিউ দীঘাতে দেখছি, ওল্ড দীঘার ওদিকটাও এখান থেকে দেখা গেল কিছুটা, ওখানেও বহু লোক স্নান করছে। এবার সামনে রয়েছে একটা ওশিয়ানা বিচ, এবার ওখানে আমরা চেষ্টা করছি এখন যাওয়ার। তো ওখানে এর আগে আমি অ্যাকচুয়ালি কোনোদিন যাইনি ওখানে, তো ওখানে গিয়ে দেখবো যে ওখানে কীরকম লোকে স্নান টান করে কিনা, বা কত ওখানে লোকের রাস থাকে। কিছু বলবে? আমার একটা প্রশ্ন ছিল যে সবাই তো স্নান করছে, আমরা কেন স্নান করছি না? কারণ হ্যাঁ বলো, কেন স্নান করছি না ভাই? আমরা একটু সমুদ্রে প্র্যাকটিক্যালি স্নান করতে আমার ইচ্ছে করে না, কেন এই সমুদ্রে থেকে সেই বালি মাখা জামা কাপড় নিয়ে আবার হোটেলে যাওয়া, ওখানে গিয়ে আবার স্নান করা। আসলে আমাদের হোটেলটা সমুদ্র থেকে কিন্তু প্রায় হিসাব করে দেখতে গেলে প্রায় 2 থেকে 3 কিলোমিটার। কি সমুদ্র থেকে 2 থেকে 3 কিলোমিটার? না 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 না, অত দূর থোড়ি হবে, হার্ডলি 500 থেকে 600 মিটার খুব বেশি হলে। কিন্তু এই যে বললাম, সেই বালি মাখা জামা কাপড় নিয়ে আবার ওইটাকে হ্যাচাতে হোটেলে নিয়ে যাবো, আমার একদম পছন্দ না। আমি যেটা ভালোবাসি সুইমিং পুলে স্নান করা, আমাদের হোটেলে সুইমিং পুল আছে, সেটা আপনাদের দেখিয়েছি,
সেখানে কিন্তু খুব প্রায় ঘন্টা দেড়েকের মতো স্নান করেছি আমরা, খুব এনজয় করেছি। যেটা এনজয় করার সেখানেই করা উচিত। আমি প্র্যাকটিক্যালি সমুদ্রে স্নান করা খুব একটা এনজয় করি না। এই মুহূর্তে আমরা রয়েছি ঢেউসাগরের কাছাকাছি। জানি না আমার কথার আওয়াজ এখানে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা, কারণ প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে। নিউ দীঘা সি বিচে কিন্তু প্রচুর জনজোয়ার যাকে বলে, মানে প্রচুর লোক স্নান করছে ওখানে। ওল্ড দীঘারও সেম অবস্থা, কিন্তু এই দিকটায় যেহেতু বোল্ডারের সংখ্যা বেশি ঢেউসাগরের দিকে, সেই জন্য এখানে লোক সংখ্যাটা একটু কম। তবে ঢেউসাগরে কিন্তু এখন আমরা ঢুকবো না, কারণ এখানে সন্ধে হওয়ার পরে আই থিঙ্ক লাইটিং ফাইটিং ভালো কিছু মানে ঠিকভাবে দেখা যাবে। আমি যদি কোনোদিন আসিনি, আমার সাথে যে বিধানদা এসছে সে বলছিল আমাকে। তো যাই হোক, এখন হেঁটে যাচ্ছি আমরা ওশিয়ানা সি বিচের দিকে। আমার পিছনে সমুদ্রের উত্তাল গর্জন শুনতে পাচ্ছেন। সকালবেলায় যখন এসেছিলাম দীঘায় তখন কিন্তু সমুদ্রে এতটা উত্তাল ছিল না, এখন প্রচুর উত্তাল সমুদ্র। ঢেউগুলো পুরো একদম পাড়ের মধ্যে আছড়ে আছড়ে পড়ছে, প্রায় পুরো আমার পা অবধি এখানে জল চলে আসছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ওশিয়ানা সি বিচে। দেখুন একবার আমার পিছনটা, এনজয় করুন। ভীষণ হাওয়া দিচ্ছে, ভীষণ হাওয়া দিচ্ছে, ভীষণ এনজয় করছি অ্যাকচুয়ালি। এই জন্যই বলি দীঘা যতবারই আসুন না কেন সেটা কিন্তু কখনোই পুরনো হয় না। দীঘাও যেরকম, পুরীও সেরকম, কিন্তু দার্জিলিংও। ঝাউবন দেখতে পাচ্ছেন, সারি সারি লাইন দিয়ে এখানে পরপর ঝাউ গাছ, ঝাউবন ওপরে। আর এইদিকে হচ্ছে ঢেউসাগর। যদিও ঢেউসাগর দেখাবো আপনাদের বিকেলবেলায়, এখন নয়। আপনারা যারা একটু একাকিত্ব পছন্দ করেন, যারা একটু শান্তিতে বসতে চান, তারা কিন্তু এই ওশিয়ানা সি বিচে অবশ্যই আসবেন। কারণ নিউ দীঘা সি বিচে কিন্তু জনসমুদ্রের ভিড়ে আপনারা নিজেদের খুঁজে পাবেন না। এই যে জালগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সব আমাদের জেলে ভাইদের জাল। এগুলো সব মাছ ধরার সময় কাজে লাগে। এই সাইডেও জাল রয়েছে, আর সামনে এখানে সারি সারি নৌকা দাঁড়িয়ে আছে, বেশ কয়েকটা দেখতে পাচ্ছি আমার সামনে নৌকা। এগুলো সব মাছ ধরতে যায় মাছ সমুদ্রে, এই সমুদ্রে। কি ভাবছেন বাড়িতে বসেই পুরো ভিডিওটা এনজয় করবেন? বেরিয়ে পড়ুন, সময় করে বেরিয়ে পড়ুন। সব কিছু কাজের চাপ, টাকা পয়সার চিন্তা, আনুষাঙ্গিক অনেক কিছু থাকবে সারা জীবন ধরে, কিন্তু এইরকম প্রকৃতির ডাকে সাড়া দিন। বেরিয়ে পড়ুন বাড়ি থেকে, ঘুরুন, বেড়ান, মন ভালো থাকবে। এই মুহূর্তে আমরা রয়েছি উদয়পুর সি বিচে, কিন্তু এখানে বেশিক্ষণ থাকবো না, আর এখানে বেশি ভিডিও আমি বানাবো না। এর আগেও একটা দীঘার পর্বে আমি বলেছিলাম যে কেন আমার এই জায়গাটা খুব একটা ভালো লাগে না, কারণ এখানে 99% মানুষই হচ্ছে মাদকাসক্ত। সবাই সুরাপান আর ধূম্রপানে ব্যস্ত। এই জায়গাটা খুব একটা বেশি আমি পছন্দ করি না, আর এরকম জায়গায় থাকতেও ভালোবাসি না। তাই জাস্ট আপনাদের একটু দেখানোর জন্য এটা দেখিয়ে দিলাম। যারা এরকম ভাইবস পছন্দ করেন তারা কিন্তু এখানে আসতে পারেন, তবে এখানে বাচ্চা কাচ্চা না নিয়ে আসাটাই শ্রেয় হবে। আমরা এখন ব্যাক করে যাব ঢেউসাগরের দিকে। এই উদয়পুর সি বিচকে অনেকে এখানকার মিনি গোয়াও বলে থাকেন। যদিও আমি কখনো গোয়া যাইনি, কিন্তু আমার মনে হয় না যে গোয়া জায়গাটা এতটা নোংরা হবে বলে। এখানে যেভাবে সমস্ত কার্যকলাপ হয়, যেভাবে এখানে সমস্ত শ্যাক্সগুলো বসানো আছে, মানে ছাউনিগুলো বসানো আছে, এবং তার মধ্যে যেরকম নোংরাভাবে এখানে আনহাইজেনিকভাবে যেভাবে খাবার দাবারগুলো প্রস্তুত করা হয়, যেমন হচ্ছে কাঁকড়া, সামুদ্রিক মাছ, সেগুলো আমার মনে হয় না খুব একটা স্বাস্থ্যকর, এবং এগুলোকে সব কিছুকে এড়িয়ে চলাই উচিত হবে।
সন্ধে 6:11 এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ঢেউসাগরের সামনে। এবার ঢেউসাগরে ঢুকবো। এই হচ্ছে ঢেউসাগরের টিকিট কাউন্টার। কত করে? 10 টাকা। এখানে ঢুকেই ডান দিকে রয়েছে একটা রেস্টুরেন্ট। এন্ট্রেন্স দিয়ে ঢোকার পরই ডান দিকে রয়েছে একটা ছোট্ট বাচ্চাদের পার্কের মতো। তো পার্কের ওখানে আর গেলাম না, সামনের দিকে কিছু দেখতে পাচ্ছি আর শুনতে পাচ্ছি ভেতরে কিছু অ্যাক্টিভিটিসও আছে। তো কী কী আছে চলুন গিয়ে দেখি, কেন এর আগে আমি কখনো এখানে আসিনি। এই এগুলো কি ঝাউ গাছ না অন্য কি গাছ? না ঝাউ তো মনে হচ্ছে না। এই সামনে ফুচকাও আছে। এইখানে আপনারা এই স্টলটা পেয়ে যাবেন, মোমো আছে, তার পাশে আছে কফি, তারপর জুস, ওখানে চা কফির দোকান আছে, ওখানেও কফির দোকান আছে, এখানে ঘুগনির দোকান আছে। এই এখন দিদির দোকানে এলাম, উনি এখন আমাদের পটেটো স্টিক বানিয়ে দিচ্ছেন। 40 টাকা করে না? কি কি যায়? বাহ, খেয়েছো কোনো দিনের আগে? আমিও খাইনি। এই পটেটো স্টিক আইটেমটা আমি এর আগে ইন্টারনেটে অনেক জায়গায় দেখেছি, বিভিন্ন জায়গায়, কিন্তু আমাদের ওখানে কখনো বানাতে দেখিনি, তার জন্য খেতে পারিনি। এখানে এলাম, দেখলাম বানাচ্ছে, দেখে বেশ ভালো লাগলো। তা জিজ্ঞেস করলাম কত করে, দিদি বললো 40 টাকা। তো বিধানদা বললে ট্রাই করা যাক, খেয়ে দেখি কীরকম হয়। এত বড় পটেটো স্টিক টেস্ট করে দেখি ফার্স্ট টাইম লাইফে কীরকম খেতে। কিরকম খেতে? আলু ভাজার উপরে মশলা দেওয়া, তার উপরে সস আর মেয়োনিজ, খেতে যেরকম প্লেন আলু ভাজার মতো লাগে সেরকমই। তার ডিজাইনটার জন্য আলাদা একটা ফ্যাসিনেটিং ব্যাপার আছে। এনজয় করো। ভালোই খেলাম পটেটো স্টিক। এবার বৃষ্টি নামছে, একটু তাড়াতাড়ি এবার ঘুরে দেখে নিতে হবে চট করে। এখন রয়েছি ঢেউসাগরের একদম টপ পয়েন্টে। এখানে এটা যতদূর দেখে মনে হচ্ছে এটা ফোয়ারা আছে, ফোয়ারাটা এই মুহূর্তে চলছে না। এই দিক থেকে দূরে সমুদ্র দেখা যায়, আর এই যে ছোট্ট বিন্দু বিন্দুগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে দূরে সব ট্রলার মাছ ধরার। আর এবার এখান থেকে আমাদের নিচের দিকেই নামতে হবে, কারণ এর ওপরে আর কিছু নেই। এই যে এখান দিয়ে রাস্তা গেছে, এখান দিয়ে সোজা নিচে নেমে ওদিক দিয়ে এক্সিট করে বেরিয়ে যেতে হবে। প্র্যাকটিক্যালি এখনো অবধি দেখে যেইটুকুন বুঝলাম, এই ঢেউসাগর ফ্যামিলিকে নিয়ে, বাচ্চাদের নিয়ে সন্ধেবেলায় আসার খুব ভালো একটা উপযুক্ত জায়গা। দিনের বেলায় এলে এইসব লাইটিং টাইটিংগুলো আপনারা দেখতে পারবেন না, সুতরাং খুব একটা ভালো লাগবে না। সন্ধেবেলার দিকে এলে এখানে সুন্দর লাইটিং করা আছে, আর ওদিকে দেখছিলাম কয়েকটা দোলনা টোলনা জাতীয় কিছু রয়েছে, তো সেগুলো সেই দিকেও এখন আমরা যাবো, গিয়ে দেখি ওখানে কী আছে। সামনে এখানে একটা সুন্দর ব্রিজের মতো করা আছে, যদিও তলায় জল নেই, কাঠের ব্রিজ।
এর মধ্যে বৃষ্টিটা আরও বাড়ছে, সমস্যা হচ্ছে এইটাই, কতটা ঘুরে দেখতে পারবো এখন বুঝতে পারছি না। এখন যেরকমভাবে পড়ছে এরকমভাবে পড়লে তো পুরোটা দেখতে পারবো। এই দেখুন, এটাকে কি বলে সঠিক আমি জানি না, না বাঞ্জি জাম্পিং, এটা রিভার্স বাঞ্জি জাম্পিং হবে খুব সম্ভবত, মানে গুলতির মতো। এইখানে ভদ্রলোককে বেঁধে দেওয়া হয়েছে, এইখান থেকে তলা থেকে হুকটা ছেড়ে দিলেই ভদ্রলোক ওই লাফিয়ে উপরে চলে যাবে। চলুন সামনে যাওয়া যাক একবার। যদিও এটা বেশি উঁচুতে ওঠেনি, কিন্তু আমার এইটুকুনো সাহস নেই এটার মধ্যে ওঠার, আমি খুব ভয় পাই এইসব জিনিসে। বৃষ্টি নেমে গিয়েছে, এবার আমাদের শেলটা ধরতে হবে। আশা করি দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে। চলো চলো চলো, ঢোকো একটা কোথাও। ভিতরে জলের একটা খাড়ির মতো আছে, তো ওখানে দেখলাম বোটিং হচ্ছে, কিন্তু ওখানে এই মুহূর্তে দাঁড়াতে পারলাম না, কেন বৃষ্টি বাড়ছে ধীরে ধীরে। আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে দয়া করে একটা লাইক করে দেবেন। চ্যানেলটার পাশে থাকার মনে করলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, এবং কোনো মতামত জানানোর হলে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।